নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ক্রিকেট মাই স্টাইল এই বইটি কোন ক্রিকেটারের লেখা? সুনীল গাভাস্কার, অনিল কুম্বলে, কপিল দেব নাকি রবি শাস্ত্রী? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কপিল দেব। তো কপিল দেব হচ্ছে ক্রিকেট মাই স্টাইল বইটি লিখেছেন। তো কপিল দেব 3টি আত্মজীবনীমূলক রচনা লিখেছেন। বাই গডস ডিক্রি 1985 সালে প্রকাশিত হয়েছিল। 1987 সালে ক্রিকেট মাই স্টাইল প্রকাশিত হয়েছিল। এরপরে তিনি 2004 সালে স্ট্রেইট ফ্রম দ্য হার্ট শিরোনামে তার সাম্প্রতিক আত্মজীবনী প্রকাশ করেন। এই 3টি আত্মজীবনী খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে মনে রাখবে। বাই গডস ডিক্রি, মাই স্টাইল, এরপরে স্ট্রেইট ফ্রম দ্য হার্ট, এই 3টা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, আরবি গ্রুপ ডি 2018 সালে এসেছিল। তো হৃদপেশির কোষগুলি হলো কেমন ধরনের? তো হৃদপেশির কোষগুলি হচ্ছে চোঙাকৃতি, শাখাযুক্ত এবং একক কেন্দ্রযুক্ত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, দুধওয়া জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকবার রিপিট হয় প্রশ্নটা। তো এই সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা অপশন ডি, উত্তরপ্রদেশ রাজ্যে। তো উত্তরপ্রদেশ রাজ্যে দুধওয়া জাতীয় উদ্যান রয়েছে। তো দুধওয়া জাতীয় উদ্যান 1977 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। জলাভূমির হরিণ, যে অর্থাৎ বারোশিঙ্গা হরিণের জন্য এই জাতীয় উদ্যানটি বিখ্যাত। নেক্সট প্রশ্ন, ট্রেন টু পাকিস্তান গ্রন্থটির লেখক কে? অমিশ ত্রিপাঠী, খুশবন্ত সিং, অমিতাভ ঘোষ নাকি চেতন ভগত? তো ট্রেন টু পাকিস্তান বইটির লেখক হচ্ছে অপশন বি, খুশবন্ত সিং। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। তো খুশবন্ত সিং ট্রেন টু পাকিস্তান লিখেছিলেন। খুশবন্ত সিং ছিলেন একজন ভারতীয় সাংবাদিক, আইনজীবী এবং রাজনীতিবিদ। তিনি ট্রেন টু পাকিস্তান 1947 সালের দেশভাগের অভিজ্ঞতা তুলে ধরেছিলেন। নেক্সট, 1980 থেকে 1986 সালের মধ্যে তিনি রাজ্যসভায় সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। এরপরে খুশবন্ত সিং 1974 সালে পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের শহীদ দিবস পালন করা হয় কোন তারিখে? তো ভারতের শহীদ দিবস প্রতি বছর পালন করা হয় জানুয়ারির 30 তারিখ। তো 30শে জানুয়ারি 1948 সালে গান্ধীজিকে হত্যা করেন নাথুরাম গডসে। এই দিনটিকে স্মরণ করতে প্রতি বছর ভারতের 30শে জানুয়ারি শহীদ দিবস পালন করা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্য সরকার নন্দী পুরস্কার প্রদান করে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এইটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশ রাজ্য হচ্ছে প্রতি বছর এই নন্দী পুরস্কার প্রদান করে। তো অন্ধ্রপ্রদেশ সরকার প্রতি বছর এই পুরস্কার প্রদান করেন। নন্দী শব্দের অর্থ সার। এই পুরস্কারটির নামকরণ করা হয় লেপাক্ষীর বিশালাকৃতির গ্রানাইট সারের নাম অনুসারে, যা তেলেগু জাতির সাংস্কৃতিক এবং ঐতিহাসিক প্রতীক। নেক্সট প্রশ্ন, ডান্ডি অভিযানে গান্ধীজির সাথে আর কতজন স্বেচ্ছাসেবী ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, 79 জন। তো প্রায় 79 জন হচ্ছে ডান্ডি অভিযানে গান্ধীজির সাথে ছিলেন। তো এটি ছিল একটি অহিংস প্রতিবাদ এবং ব্রিটিশ লবণের একচেটিয়া ক্ষমতার বিরুদ্ধে কর প্রতিরোধের প্রচারণা। মহাত্মা গান্ধী তার 79 জন স্বেচ্ছাসেবক নিয়ে সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত দিনে 10 মাইল অর্থাৎ 240 মাইল হেঁটে এই পদযাত্রা শুরু করেছিলেন। নেক্সট প্রশ্ন, তোমরা কমেন্টে জানাবে যে এই ডান্ডি অভিযানটি কত সালে এবং কত তারিখে শুরু হয়েছিল, এটা তোমরা নিচে কমেন্টে জানাবে, তোমাদের হোমওয়ার্ক। নেক্সট প্রশ্ন, লিমোনাইট কোন ধাতুর আকরিক? লোহা, লিথিয়াম, ম্যাঙ্গানিজ নাকি তামা? তো লিমোনাইট হচ্ছে লোহার একটি আকরিকের নাম। নেক্সট, পৃথিবীর কোন দেশ 2টি মহাদেশ জুড়ে অবস্থিত? ইরান, তুরস্ক, ইরাক নাকি ইসরায়েল? তো অপশনগুলির মধ্যে
এই তুরস্ক যে দেশটি রয়েছে এটা হচ্ছে দুটি মহাদেশ জুড়ে রয়েছে, আর এই দুটি মহাদেশ হচ্ছে একটি ইউরোপ আর একটি হচ্ছে এশিয়া। আর ইউরোপ আর এশিয়া মহাদেশ জুড়ে হচ্ছে এই তুরস্ক মানে কান্ট্রিটি অবস্থিত। এছাড়াও রাশিয়া হচ্ছে সেম তুরস্কের মতোই ইউরোপ এবং এশিয়ার মধ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কার সভাপতিত্বে লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক শুরু হয়? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, র্যামসে ম্যাকডোনাল্ড। তো র্যামসে ম্যাকডোনাল্ডের সভাপতিত্বে লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক শুরু হয়। তো 1930 সালের 12 নভেম্বর মহামান্য পঞ্চম জর্জ লন্ডনের হাউস অফ লর্ডসে এই গোলটেবিল বৈঠক উদ্বোধন করেন এবং সভাপতিত্ব করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। নেক্সট প্রশ্ন, ছত্তিশগড় রাজ্যটির নামকরণের কারণ কি? অর্থাৎ ছত্তিশগড় এই যে কথাটি নামকরণটি এটা কোথা থেকে এসেছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এই রাজ্যে 36টি দুর্গ রয়েছে এই কারণে। তো ছত্তিশগড় অঞ্চলের ইতিহাসের শিকড় রয়েছে খ্রিস্টীয় 4th শতাব্দীতে, যখন এটি দক্ষিণ কোশল নামে পরিচিত ছিল। ছত্তিশগড় নামটি 36টি দুর্গ বোঝায়, যা পূর্বে রতনপুরের হেহারা রাজবংশের অঞ্চলে প্রয়োগ করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় আবাসিক শহর গড়ে উঠেছে? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কল্যাণীতে। নেক্সট প্রশ্ন, শরীরচর্চা যদি জিমের সাথে সম্পর্কিত হয় তাহলে খাওয়া দাওয়া কিসের সাথে সম্পর্কিত হবে? তো সঠিক অ্যান্সার হবে অপশন বি, রেস্টুরেন্ট। নেক্সট প্রশ্ন, কে সিনিয়র অরল্যান্ডো মাতসোদা ছদ্মনাম গ্রহণ করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো অপশনগুলো হচ্ছে রাসবিহারী বসু, রাসবিহারী ঘোষ, মোহন সিং নাকি সুভাষচন্দ্র বসু। তো সিনিয়র অরল্যান্ডো মাতসোদা ছদ্মনাম গ্রহণ করেছিলেন সুভাষচন্দ্র বসু। তো 1941 সালে জার্মানিতে যাওয়ার সময় নেতাজি এই ছদ্মনামটি ব্যবহার করেছিলেন। নেক্সট প্রশ্ন, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় কোথায়? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, মিসিসিপি মিসৌরি নদীর মোহনায় এই পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপটি দেখতে পাওয়া যায়। তো মিসিসিপি নদীর বদ্বীপ এই প্রকারের বদ্বীপের প্রকৃষ্ট উদাহরণ। এই প্রকার বদ্বীপের প্রধান বৈশিষ্ট্য হলো মূল নদী বহু শাখায় বিভক্ত হয়ে সমুদ্রের দিকে পাখির পায়ের আঙুলের মতো দীর্ঘ এবং সংকীর্ণ আকারে সমুদ্রের দিকে এগোতে থাকে। মিসিসিপির বদ্বীপের শাখা নদীগুলির মোহনাকে পাস বলা হয়। নেক্সট প্রশ্ন, পূর্ব চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? টাইফুন, হ্যারিকেন, উইলি উইলি নাকি টর্নেডো? তো পূর্ব চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় হচ্ছে টাইফুন নামে পরিচিত। তো এই ধরনের ঘূর্ণিঝড় খুবই বিধ্বংসী এবং তারা জনমালের ক্ষতি করে থাকে। ক্রান্তীয় ঘূর্ণিঝড় বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত। উত্তর আটলান্টিক মহাসাগর এবং পূর্ব উত্তর প্রশান্ত মহাসাগরে এদেরকে হ্যারিকেন বলা হয়। ফিলিপাইন, জাপান এবং চীনের আশেপাশে পশ্চিম উত্তর প্রশান্ত মহাসাগরের ঝড়কে টাইফুন বলা হয়। নেক্সট প্রশ্ন, রিমোট সেন্সিং হলো কি? তো রিমোট সেন্সিং হলো এক প্রকার উপগ্রহ চিত্র বিশ্লেষণ করার একটি পদ্ধতি। তো মহাকাশে স্থাপিত কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠে পর্যবেক্ষণ এবং প্রতিচ্ছবি গ্রহণের বৈজ্ঞানিক পদ্ধতি হলো রিমোট সেন্সিং বা দূর সংবেদন। নেক্সট প্রশ্ন, তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির কে নির্মাণ করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দিরটি নির্মাণ করেছিলেন হচ্ছে রাজা চোল। তো মন্দিরটি 1035 খ্রিস্টাব্দে বিখ্যাত চোল প্রথম রাজরাজের পুত্র প্রথম রাজেন্দ্র চোল দ্বারা নির্মিত হয়েছিল। তিনি থাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, চন্দ্রযান 3 মিশনের মিশনটি কবে লঞ্চ করা হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। তো চন্দ্রযান 3 মিশনটি লঞ্চ করা হয়েছিল হচ্ছে 14 জুলাই 2023, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় ব্যাংক প্রথম তাৎক্ষণিক পিপিএফ অ্যাকাউন্ট তৈরির পরিষেবাটি দিয়েছে? তো তাৎক্ষণিক পিপিএফ অ্যাকাউন্ট তৈরির পরিষেবা দিয়েছে হচ্ছে ICICI ব্যাংক।
আর মনে রাখবে আইসিআইসিআই ব্যাংকের বর্তমান সিইও হচ্ছে সন্দীপ বক্সি এবং হেডকোয়ার্টার রয়েছে আইসিআইসিআই ব্যাংকের মুম্বাইয়ে। নেক্সট প্রশ্ন, কোনো একটি বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিলে বস্তুটি যখন সর্বোচ্চ অবস্থানে থাকবে তখন তার বেগ কত হবে? তো যখন সর্বোচ্চ অবস্থানে থাকবে তখন তার বেগ হয়ে যাবে একদম 0। তো কোনো বস্তুকে উল্লম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করা হলে সর্বোচ্চ বিন্দুতে বেগ 0 হয়, কারণ অভিকর্ষণজনিত বলের কারণে ত্বরণ ক্রমাগত নিচের দিকে ক্রিয়া করে এবং এই কারণেই সর্বোচ্চ বিন্দুতে বেগ 0, কারণ ত্বরণের জন্য বেগ 0 হয়ে যায়। নেক্সট প্রশ্ন, গ্লিমসেস অফ দ্য ওয়ার্ল্ড হিস্টোরি গ্রন্থটির লেখককে? তো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন বি, জওহরলাল নেহরু। তো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মনে রাখবে। তো গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্টোরি বইটির লেখক হচ্ছে জওহরলাল নেহরু। নেক্সট প্রশ্ন, কান্ডালা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, গুজরাট, অন্ধ্রপ্রদেশ নাকি তামিলনাড়ুতে? তো কান্ডালা বন্দরটি হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত। তো কান্ডালা পোর্ট ট্রাস্ট বা দীনদয়াল বন্দর নামেও পরিচিত কান্ডালা বন্দর পশ্চিম ভারতের গুজরাট রাজ্যের কচ্ছ জেলার গান্ধীধাম শহরের কাছেই অবস্থিত একটি সমুদ্র বন্দর। নেক্সট প্রশ্ন, সেলিব্রেট লাইফ ট্যাগলাইনটি কোন কোম্পানির? পতঞ্জলি, হিমালয়া, ডাবর নাকি লাক্সের? তো এই সেলিব্রেট লাইফ এই ট্যাগলাইনটি হচ্ছে ভারতীয় কোম্পানি ডাবরের। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন যন্ত্রটির সাহায্যে আলফা, বিটা, গামা সব ধরনের তেজস্ক্রিয় বিকিরণ পরিমাপ করা যায়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন এ, গেইগার কাউন্টার দিয়ে। তো গেইগার মুলার কাউন্টার যন্ত্রটি আয়নীয় বিকিরণের যে কোনো ধরনের বিকিরণ যেমন আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি শনাক্তকরণ এবং পরিমাপের জন্য ব্যবহৃত হয়। আর বেকারেল হচ্ছে মনে রাখবে তেজস্ক্রিয়তার এসআই একক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, উত্তর গোলার্ধে সব থেকে ছোট দিন দেখা যায় কোন তারিখে? তো এটাও সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 22শে ডিসেম্বরে। তো 22শে ডিসেম্বরে হচ্ছে উত্তর গোলার্ধে সব থেকে ছোট দিন দেখা যায়। তো উত্তর গোলার্ধে বছরের সব থেকে ছোট দিন এবং দীর্ঘতম রাত মকর সংক্রান্তির দিন ঘটে, যা সাধারণত 21শে ডিসেম্বর বা 22শে ডিসেম্বর পালন করা হয়। দক্ষিণ গোলার্ধে কর্কট সংক্রান্তির দিনে বছরের দীর্ঘতম দিন হয়। নেক্সট প্রশ্ন, নাথপা ঝাঁকড়ি বাঁধ ভারতের কোন রাজ্যে রয়েছে? তো এই নাথপা ঝাঁকড়ি বাঁধটি হচ্ছে ভারতের হিমাচল প্রদেশ রাজ্যে রয়েছে। তো হিমাচল প্রদেশের শতদ্রু নদীর উপরে এই বাঁধটি নির্মিত হয়েছে, অর্থাৎ নাথপা ঝাঁকড়ি বাঁধটি হচ্ছে হিমাচল প্রদেশের শতদ্রু নদীর উপরে বাঁধটি রয়েছে, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, পুলিকালি ভারতের কোন রাজ্যের একটি লোকনৃত্যের নাম? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো পুলিকালি হচ্ছে মনে রাখবে কেরালা রাজ্যের একটি লোকনৃত্য। তো কেরালার ওনাম উৎসবের সময় একটি জনপ্রিয় লোকনৃত্য হচ্ছে পুলিকালি। নেক্সট, ফ্লেমিঙ্গো উৎসবটি ভারতের কোন রাজ্যের? তো ফ্লেমিঙ্গো উৎসবটি হচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে উদযাপিত করা হয়। তো প্রতি বছর অন্ধ্রপ্রদেশের নেলোর জেলায় অবস্থিত নেলাপাট্টু পাখি অভয়ারণ্যের কাছে পুলিকট হ্রদে পর্যটনের প্রচারের জন্য ফ্লেমিঙ্গো উৎসব উদযাপন করা হয়। এটি একটি 3 দিনের উৎসব যা শীতের মৌসুমে আয়োজিত হয়, যখন হাজার হাজার পরিযায়ী পাখি এই অঞ্চলে চলে আসে। নেক্সট প্রশ্ন, হেমিস জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো হেমিস জাতীয় উদ্যানটি হচ্ছে ভারতের লাদাখে অবস্থিত। তো হেমিস জাতীয় উদ্যান ভারতের লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত। এটি ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন, সরিস্কা জাতীয় উদ্যান ভারতের কোথায় অবস্থিত? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সরিস্কা জাতীয় উদ্যানটি হচ্ছে মনে রাখবে রাজস্থান রাজ্যে অবস্থিত। তো ভারতের রাজস্থান রাজ্যের আলওয়ার জেলায় রয়েছে সরিস্কা টাইগার রিজার্ভ। এটি 881 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এবং পাথুরে পাহাড়, তৃণভূমি, শুষ্ক পর্ণমোচী বন এবং ঝাড়াকাটা মরুভূমির বন দ্বারা গঠিত। 1958 সালে আলওয়ার রাজ্যের শিকার সংরক্ষণকে একটি বন্যপ্রাণী অভয়ারণ্যে রূপান্তরিত করা হয়। নেক্সট প্রশ্ন, রাজা
ভোজ বিমানবন্দরের ভারতের কোন শহরে অবস্থিত? তো রাজা ভোজ বিমানবন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে হচ্ছে এই রাজা ভোজ বিমানবন্দরটি অবস্থিত। এটা মনে রাখবে, মধ্যপ্রদেশের প্রধান বিমানবন্দর, এটা নাম হচ্ছে রাজা ভোজ বিমানবন্দর। নেক্সট প্রশ্ন, চীনের পার্লামেন্টের নাম কি? ডায়েট, কংগ্রেস, ন্যাশনাল পিপলস কংগ্রেস নাকি সেইমাস? তো মনে রাখবে, চীনের পার্লামেন্টের নাম হচ্ছে ন্যাশনাল পিপলস কংগ্রেস। এটা হচ্ছে চীনের পার্লামেন্টের নাম, মনে রাখবে। তোমরা কমেন্টে জানাবে যে এই ডায়েট হচ্ছে কোন দেশের পার্লামেন্টের নাম, এটা তোমরা কমেন্টে জানাবে। তো ন্যাশনাল পিপলস কংগ্রেস হলো গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ কক্ষ। 2018 খ্রিস্টাব্দে 2980 জন প্রতিনিধি নিয়ে গঠিত এই সংসদ হলো পৃথিবীর সবচেয়ে বড় সংসদ ভবন। নেক্সট প্রশ্ন, কাইগা পারমাণবিক কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এই কাইগা পারমাণবিক কেন্দ্রটি হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। তো কাইগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের কর্ণাটকের উত্তর কান্নাডা জেলার কালী নদীর কাছে কাইগারে অবস্থিত একটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। 2000 সালের মার্চ থেকে এই কেন্দ্রটি চালু হয়েছে এবং ভারতের পারমাণবিক বিদ্যুৎ কর্পোরেশন এটি পরিচালনা করে। নেক্সট প্রশ্ন, ভেদানথাঙ্গাল পাখি অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভেদানথাঙ্গাল পক্ষী অভয়ারণ্যটি হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। তো এটি ভারতের প্রাচীনতম জলজ পাখিদের অভয়ারণ্য। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1936 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, স্যার এডমন্ড হিলারি কত খ্রিস্টাব্দে এভারেস্ট জয় করেছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো স্যার এডমন্ড হিলারি হচ্ছে 1953 সালে এভারেস্ট জয় করেছিলেন। তো স্যার এডমন্ড পার্সিভাল হিলারি নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী এবং অভিযাত্রী ছিলেন। 1953 খ্রিস্টাব্দে 29শে মে তিনি ব্রিটিশ অভিযাত্রী দলের অংশ হিসাবে নেপালি পর্বতারোহী শেরপা তেনজিং নোরগের সাথে মাউন্ট এভারেস্ট শৃঙ্গ আরোহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, মানবাধিকার দিবস কবে পালন করা হয়? তো প্রতি বছর মানবাধিকার দিবস পালন করা হয় ডিসেম্বরের 10 তারিখে। তো মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর 10 ডিসেম্বরে পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক 10 ডিসেম্বর 1948 সাল থেকে এই দিবসটি উদযাপন করা হয়। নেক্সট প্রশ্ন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তরটি হচ্ছে, মনে রাখবে, ম্যানিলাতে অবস্থিত। তো এশিয়ান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর ফিলিপাইন্সের ম্যানিলাতে অবস্থিত। এডিবি সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য ঋণ, প্রযুক্তিগত সহায়তা, অনুদান এবং ইকুইটি বিনিয়োগ প্রদান করে তার সদস্যদের এবং অংশীদারদের সহায়তা করে থাকে। নেক্সট প্রশ্ন, রাজ্যসভায় মনোনীত প্রথম ভারতীয় নায়িকা কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো রাজ্যসভায় মনোনীত প্রথম ভারতীয় নায়িকা ছিলেন হচ্ছে নার্গিস দত্ত। নেক্সট প্রশ্ন, ফিরোজ শাহ কোটলা ভারতের কোন শহরে অবস্থিত? ফিরোজ শাহ ময়দান এটা কোন শহরে অবস্থিত ভারতের? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, দিল্লিতে এই ফিরোজ শাহ কোটলা ময়দানটি অবস্থিত। তো ফিরোজ শাহ কোটলা দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক দ্বারা নির্মিত দিল্লির পঞ্চম শহর ফিরোজাবাদের প্রাসাদ ও দুর্গ বিশেষ। বর্তমানে এই স্থাপত্য ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। নেক্সট, ব্রাইটন কাপ কোন খেলার সাথে যুক্ত? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ব্রাইটন কাপ হচ্ছে, মনে রাখবে, হকি খেলার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে চিপকো আন্দোলনের সাথে কে যুক্ত ছিলেন? অপশনগুলি হচ্ছে জয়প্রকাশ নারায়ণ, মহাত্মা গান্ধী, চান্দি প্রসাদ ভট্ট নাকি মৌলানা আজাদ। তো চিপকো আন্দোলনের সাথে যুক্ত ছিলেন হচ্ছে চান্দি প্রসাদ ভট্ট। এবং তোমরা কমেন্টে জানাবে যে চিপকো আন্দোলনের সাথে আর কারা কারা যুক্ত ছিলেন, এটা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, ইলেকট্রিক চেয়ার কে আবিষ্কার করেছিলেন? তো খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। তো ইলেকট্রিক চেয়ার আবিষ্কার করেছিলেন হচ্ছে আলফ্রেড পি সাউথউইক। নেক্সট প্রশ্ন,
ব্রহ্মাণ্ড এর অধ্যয়নকে কি বলা হয়? কসমোলজি, অ্যাস্ট্রোলজি, সিসমোলজি নাকি লিমনোলজি? তো ব্রহ্মাণ্ড সম্পর্কে অধ্যয়নকে বলা হয় হচ্ছে কসমোলজি। নেক্সট প্রশ্ন, কোন সংবিধান সংশোধনটি জিএসটি সম্পর্কিত? তো জিএসটির সাথে সম্পর্কিত সংবিধান সংশোধনীটি হচ্ছে 101তম সংবিধান সংশোধন। তো সংবিধান 122তম সংশোধন বিল হিসাবে জিএসটি বিলটি 2014 সালে প্রথম প্রবর্তিত হয়েছিল। পণ্য ও পরিষেবা শুল্ক সমগ্র ভারত জুড়ে পণ্য এবং পরিষেবা উৎপাদন, বিক্রয় এবং সেবনের উপর একটি পরোক্ষ কর। জিএসটি কেন্দ্র ও রাজ্য সরকার কর্তৃক প্রদেয় করের পরিবর্তন রূপে প্রবর্তিত। ভারতকে সম্মিলিত বাজারে পরিণত করার জন্য ওয়ান নেশন ওয়ান ট্যাক্স এর আদলে এটি পুরো দেশের জন্য পরোক্ষ কর। আর জিএসটি সম্পর্কিত কোনো বিষয়ে জিএসটি কাউন্সিল সিদ্ধান্ত নেয়, যার চেয়ারম্যান হচ্ছে ভারতের অর্থমন্ত্রী। নেক্সট প্রশ্ন, বাষ্পচালিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেছিলেন? তো বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেছিলেন হচ্ছে জর্জ স্টিফেনসন। নেক্সট প্রশ্ন, কোন সংবিধান সংশোধনীকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বা মিনি কনস্টিটিউশন বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আর এটা অনেকবার পরীক্ষায় আসে, খুব রিপিটেড প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 42তম সংবিধান সংশোধনী 1976 হলো। এটাকে হচ্ছে মিনি কনস্টিটিউশন বা সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয়। তো সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি 1976 সালে 42তম সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয়েছিল। পূর্বে ভারতকে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে বর্ণনা করা হয়েছিল। পরবর্তীকালে যা সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে প্রবর্তিত হয় এই 42তম সংশোধনী পরে। নেক্সট প্রশ্ন, একবিংশ শতকে নির্মিত চন্দ্রগিরি দুর্গটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অন্ধ্রপ্রদেশ রাজ্যে এই চন্দ্রগিরি দুর্গটি অবস্থিত। তো অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে এটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, পঞ্চতন্ত্র কার লেখা? এটা তো তোমরা সবাই পারবে, সোজা প্রশ্ন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিষ্ণু শর্মা। তো পঞ্চতন্ত্র প্রাচীন ভারতীয় আন্তঃসম্পর্কিত প্রাণী উপকথা সমগ্র, যা মূলত সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল। এটা মনে রাখতে হবে যে পঞ্চতন্ত্র কী ভাষায় রচিত হয়েছিল, এটা সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল। এটি প্রায় 200 খ্রিস্টপূর্বাব্দে লেখা হয়েছিল এবং এটি প্রাচীনতম গ্রন্থগুলির মধ্যে একটি, যা বর্তমানেও উপলব্ধ। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো মানবদেহে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাত কত হয়ে থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মানবদেহে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাতটি হচ্ছে 600:1। তো লোহিত রক্তকণিকার প্রাথমিক কাজ হচ্ছে শরীরের কোষে অক্সিজেন পরিবহন করা, আর শ্বেত রক্তকণিকা একটি রোগ প্রতিরোধ ব্যবস্থা প্রদান করে, যা শরীরকে সংক্রামক রোগ এবং বহিরাগত উপাদানের বিরুদ্ধে রক্ষা করে আমাদের শরীরকে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।